আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই নিরাপদে আছেন আর আপনারা আমাদের সাথে আছেন। দেখতে দেখতে আমাদের অনেকগুলো এপিসোড চলে গেল। আপনাদের যে সাড়া আমরা পেয়েছি এটা আমাদের জন্য অনেক 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 সৌভাগ্য আমরা নিজেকে মনে করি। যাই হোক, আপনারা আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আমাদের স্বাভাবিক ব্যাপার, আমরা আসছে না, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস সেটা জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সল্ট আউট করার জন্য। আসলে আমরা এই চ্যানেলটি শুরু করেছি নতুন, অনেক আশা নিয়ে। আর আমরা মোটামুটি আপনার সংগ্রহে অনেক গল্প রেখেছি, অনেক ভয়ানক কাহিনীও রেখেছি। আপনারা অবশ্যই তা আস্তে আস্তে শুনতে পাবেন আর শুনছেন। যাই হোক, আজকে ইন্ট্রোডাকশনটা একটু লম্বা হয়ে গেলের জন্য সরি। যাই হোক, এখন আমি গল্পে চলে যাই। তো কাহিনীটি হলো রাত কেন্দ্রিক, এক রাতের যে কাহিনী। অবশ্যই থাম্বনেলে দেখতেছেন রাতের কাহিনী। তো কাহিনীটি হলো আপনার দুই ভাইয়ের মধ্যে। তো দুই ভাই, ধরেন যে একজন হইছে আপনার, আমরা একটা কাল্পনিক নাম দিয়ে দিই, ধরেন একজনের নাম শিমুল এবং শিমুলের ভাই মানে দুলা ভাই। এই দুইজন একবার চিন্তা করলো, চলো আমরা গ্রামের বাড়ি যাই, শীতের সময় কিছু সময় স্পেন্ড করে আসি। তো যে কথা সেই কাজ। পরের দিন সকালবেলা তারা আপনার, তখন তো আর পদ্মা সেতু হয়নি, তো পদ্মা পাড়ি দিল। পদ্মা পাড়ি দিলে তখনকার সময় আপনার ওই পাশে আপনার সিএনজি পাওয়া যেত। তো ওখান থেকেও তাদের বাড়ি যেতে প্রায় আপনার 200 টাকার মতো ভাড়া ছিল। তো তারা সিএনজি করে যাচ্ছে, শীতের দিন, ভালোই লাগতেছে। প্লাস আপনার আশেপাশে জমিতে আপনার শীতের সবজি দেখতে ভালো লাগতেছে, টমেটোগুলো লাল লাল হয়ে আছে, খুব ভালো লাগতেছে যেহেতু তারা সবসময় ঢাকায় থাকে। তো তারা গিয়ে তাদের নিজেদের বাড়িতে উঠলো। তো একটা কথা বলে রাখি যে শিমুলের বোন আপনার গ্রামেই থাকতো, আর ওনার দুলাভাই উনি ঢাকায় চাকরি করতো, আর শিমুল হোস্টেলে থেকে লেখাপড়া করতো। সো তেমন একটা দেশে যাওয়া হইতো না তাদের। তো রাতে বেলা যাওয়ার পরে তার সন্ধ্যা হয়নি, ধরেন যে দুপুরের দিকে তারা পৌঁছে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে বিকেল হয়ে গেল। বিকেল হওয়ার পর তারা একটু এলাকায় হাঁটাহাঁটি করলো। তো রাত হয়ে গেল, আস্তে আস্তে সন্ধ্যার পর রাত। তো রাতে স্বাভাবিক ব্যাপার, যারা আপনারা ঢাকায় থাকেন জানেন যে ঢাকার মানুষজন তাড়াতাড়ি ঘুম আসে না, তাদের লেট নাইট সবাই ঘুমায়। তো শিমুল বললো যে দুলাভাই চলেন আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। তো শিমুল দুলা বলে আচ্ছা ঠিক আছে চলো। আর তখন এটা হলো আপনার প্রায় 90s-এর দিকে, 1990 সনের ঘটনা। তখন তাদের ওখানে কারেন্ট যায়নি। তো টর্চ লাইট নিয়ে বের হলো। তো টর্চ লাইট নিয়ে বের হওয়ার পরে দুজনে হাঁটতে হাঁটতে ওনাদের বাড়ি থেকে আপনার বাজার, ওই তো ওয়াকিং ডিস্টেন্স যদি আমি ধরি 8-10 মিনিট লাগে বাজার। তো ওনারা বাজারে ওখানে গেল। বাজারে ওখানে যাওয়ার পর দেখলো যে দোকানপাট সব বন্ধ। তখন মানে রাত প্রায় 12টা-1টা বাজে। তো যা পাহারাদারও নাই। তো হাঁটতে ওই কিছু দূর হাঁটার পরে একটা বট গাছ পড়ে। তো বট গাছের দিকে তাকিয়ে দেখলো যে দুইটা কাক বসে আছে। হ্যাঁ, মোটামুটি অনেক বড় কাক, দাঁড় কাকের থেকেও বড়, মানে একটু অস্বাভাবিক সাইজ। ওনারা অত কিছু মনে করলো না। তো ওনারা আপনার নদীর পাড়ে গিয়ে বসলো। সামনে একটা নদী ছিল। নদীর পাড়ে বসার পরে গল্প করতেছে। তো ওখানে আপনার
নৌকা বাঁধা ছিল, কারণ যদি হঠাৎ কেউ রাতে আসে ওই পারে যাওয়ার জন্য, তো নৌকাটা বেয়ে আবার ওই পারে যেয়ে আবার নৌকাটা বেঁধে রাখতো। এটা দুই গ্রামের মধ্যে একটা ধরেন চুক্তিবদ্ধতার মতো ছিল। তো যাক, গল্প এক পর্যায়ে ওনারা দেখতেছে যে ওই পারে যে এই নৌকাটা, সেই নৌকাটা ওনাদের দিকে আসতেছে। তখন চিন্তা করলো যে নৌকা আসতেছে, এত রাতে কে আসতেছে। যাক, ওনারা বসে আছে, কিছু দূর আসার পর দেখতেছে যে আপনার নৌকাটা চলে আসতেছে ওনাদের দিকে। ঠিকই পানির শব্দ হইতেছে, যেটা বৈঠাতে বাওয়ার পর হয়, কিন্তু নৌকাতে কেউ নেই। নৌকাটা এমনি একা একা আসতেছে ওনাদের দিকে। তো এইটা দেখার পর তো আসলে স্বাভাবিক ব্যাপার, একটা মানুষের ভয় লাগারই কথা। তো তারাও ভয় পাইলো। ভয় পায় তার ওখান থেকে তাড়াতাড়ি উঠে দুলাভাই যে শিমুল তাড়াতাড়ি এখান থেকে চলো, এটা মনে হতেছে স্বাভাবিক কিছু না। তো ওখান থেকে তাড়াতাড়ি তারা হাঁটা দিল। তো হাঁটতে হাঁটতে সেই যে বট গাছের উপরে দুটো কাক ছিল, সেই দুটো কাক অনেক জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করলো, কা কা করতেছে। হ্যাঁ, আর ওনাদের সাইজও বড় হয়ে গেছে, চোখগুলো লাল কাকগুলোর, আর ওটা ওনাদের চোখে চোখ পড়ে গেল। তো তারা খুব ভয় পেল। তারপরে তারা ওখান থেকে এক দৌড় দিল। তো আমি তো বললাম যে তাদের বাসা থেকে আপনার বাজার বেশি দূরে ছিল না, কিন্তু তারা দৌড়াইতেছে ঠিকই, কিন্তু তারা মানে এতক্ষণ বাসায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু তারা মানে আধা ঘন্টার মতো হয়ে গেছে তারা দৌড়াইতেছে, কিন্তু বাট তারা বাসায় পৌঁছতে পারতেছে না। আমরা বলি না যে রাতে অনেক সময় কানাউলা ধরে, কানাউলা জিনিসটা হলো এরকম যে আপনি একই জায়গায় ঘুরতে থাকবেন বারবার। হ্যাঁ, তো তাদের সাথে ঠিক তাই হয়েছে। তারপর এর মধ্যে আপনার এগুলো হওয়ার পরে তাদের মানে এখন চিন্তা করতেছে যে তারা কোন দিক যাবে। তাদের সামনে রাস্তা চলে আসলো তিনটা। তো তিনটা রাস্তা আসার পরে দুলাভাই বললো যে দাঁড়া শিমুল, ঘাবড়ানোর কিছু নাই, আমরা যেটা মধ্যের রাস্তা আমরা ওইটা দিয়ে যাব। তো ঠিক ওই কথাই, তারা মধ্যের রাস্তা দিয়ে গেল। মধ্যের রাস্তা দিয়ে যাওয়ার পরে তারা মোটামুটি আপনার বাড়ির কাছাকাছি চলে আসলো। তো বাড়ির কাছাকাছি চলে আসার পরে উনি দেখলো যে ওনাদের ওই বাড়ির সামনে আবার একটা আপনার বড় একটা শিমুল গাছ ছিল। তো শিমুল গাছের পাশেই আপনার একটা মানে কি বলবো, মানে পুরাতন তাদের যে টয়লেট ইউজ করা হয় না সেটা ছিল। তো ওর দিকে তাকায় দেখতেছে যে টয়লেটের ছাদের উপর, চালের উপরে আপনার কি যেন একটা বসে আছে, তার শুধু চোখগুলো জ্বলতেছে। এটা দেখার পর তো আপনার তার দুলাভাই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পরে শিমুল তাড়াতাড়ি বাড়িতে ঢুকে সবাইকে ডাক দেওয়ার পর তাকে ঘরে নিয়ে গেল। দেওয়ার পর তাকে পানি টানি দেওয়ার পরে তার মাথায় পানি দিল। তারপর তার জ্ঞান ফিরে আসলো। তো সবাই তো জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, কী হয়েছে, তোমরা এত রাতে কেন বাইরে গেছিলা? এত রাতে তো আসলে গ্রামের মানুষ বাইরে যায় না। আর তোমরা শহরে থাকো, গ্রামে অনেক কিছু হয়, এগুলো আমরা দেখে অভ্যস্ত। পরে শিমুলের দুলাভাই যাই হোক তাদেরকে সকল ঘটনা তারা মানে মোটামুটি তখন ভোর হয়ে আসছে। তার সারা রাত যত কিছু হয়েছে তাদের সাথে, ওই যে আপনার নৌকা তাদের সাথে চলে আসা, প্লাস কাকগুলো এরকম করা, তারপরে আপনার ওই রাস্তা, তিনটা রাস্তা হয়ে যাওয়া, তারপরে আপনার বাড়ির পাশে যে পরিত্যক্ত বাথরুম, তার উপরে যে বসে আছে একটা, শুধু চোখগুলো দেখা যেতেছে, এই সব কিছু কাহিনী তারা খুলে বলল। যাই পরের দিন সকাল হলো, সকাল হওয়ার পর তার দুলাভাইকে তারা হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর তাদেরকে কিছু পানি পড়া দিল। আল্লাহর রহমত ঠিক হয়ে গেল। তখন হুজুর বলল, আসলে আপনারা শহরে থাকেন, সো আপনারা যদি কোথাও যান গ্রাম অঞ্চল সাইডে, আপনার সন্ধ্যার পর তেমন একটা বের হবেন না, কারণ আপনারা অনেক কিছু শহরে থাকলে দেখেন না, কিন্তু আমরা গ্রামের মানুষরা সেগুলো দেখি, আমরা অভ্যস্ত, যা আমরা ভয় পাই না। যাই হোক, এটা ছিল আমার একটা ছোট্ট ঘটনা। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে। এরকম ছোট ছোট ঘটনা দিয়েই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আর আমাদের সংগ্রহশালা মোটামুটি ভরপুর আছে, কারণ আমি ধরেন যে আপনার মোটামুটি অনেক দিন যাবত এগুলো আমি সংগ্রহ করতেছি। তো ওই হিসাব করলে দেখা যাবে যে প্রায় 10 বছর 12 বছর যাবত। আচ্ছা, যাই হোক, তো এখন আমি আপনাদের আরেকটা ঘটনা বলবো। এই ঘটনাটা হলো আমাদেরই গ্রাম থেকে কয়েক গ্রাম পরের ঘটনা আর কি।
তো আমাদের ওখানে আপনি দেখবেন বান্দুরা নামে একটা জায়গা আছে, এটা সবাই মোটামুটি জানে যে ঢাকা কলাকোপার বান্দুরা বাসে বলে, এবং গুলিস্তান গেলে জানতে পারবেন। তো ওই বান্দুরায় আমার এক ফ্রেন্ডের বাসা আছে। তো ফ্রেন্ডের বাসা আছে, তো ওর কাছ থেকে আর কি ঘটনাটা নেওয়া। তো ওখানে হয়েছে কি যে আপনার যেমন স্বাভাবিক ব্যাপার, আমরা কি করি, আমরা যখন মনে করেন দেশ গ্রামের মানুষ যখন কাজের প্রয়োজন পড়ে, দেশে যদি মানুষ না পায় তাহলে অন্য গ্রাম থেকে মানুষ নিয়ে আসে। যেমন ধরেন যে টাঙ্গাইল থেকে বা আপনার রংপুর থেকে, এখান থেকে আপনার রাখাল নিয়ে আসে, মানে সে বাড়ির সব কাজও করবে, গরু দেখাশোনা করবে, মানে যাবতীয় যা কাজ আছে টুকটাক। তো রাখালটা সারাদিন আপনার কাজ করতো, গরু দেখতো, তারপরে গরুকে গোসল করাইতো, ওর কাজ যেগুলা, পরে রাতে ঘুমিয়ে পড়তো। তো এরকম করতে করতে তো একদিন ওই রাখালটা হঠাৎ অনেক চিল্লাচিল্লি করতেছে রুমের মধ্যে। তো ওই যে মালিক, তো আমরা কাকা বলি তাকে, তো যে কাকা ওকে নিয়ে আসছে, ওই কাকা ওর দরজা নক করতেছে কিন্তু দরজা খুলতেছে না। পরে তারা দরজা ভেঙে বের হইলো, মানে দরজা ভেঙে ঢুকলো ভিতরে। পরে ওই রাখালে জিজ্ঞেস কী ব্যাপার, কী হয়েছে, তুই কেন চিল্লাচিল্লি করতেছিস এত রাতে? বলে কাকা কাকা ওই দেখেন সিলিংয়ের উপরে, মানে ঘরের চালের ওখানে কাপড় পরা একজন ঝুলতেছে। ওরা পরে কাকা বলতেছে কোথায়, আমি তো দেখতেছি না। বলে না না ওই যে উপরে দেখেন, উপরে তাকায় দেখেন। মানে ও আর কি এগুলো দেখতেছে ও নিজে, কিন্তু অন্য কেউ দেখতেছে না। পরে যাক ওদিন ওকে কোনো রকম শান্ত করে ঘুম পাড়ে আসলো। তো পরের দিন আবার সে চিল্লাচিল্লি করতেছে সে। তো তখন নক করার পরে ও বেরোইছে, বলে কী ব্যাপার আজকে চেঞ্জ করতেছিস? ওই যে দেখেন সামনে একটা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। বলো কই, আমরা তো দেখতেছি না। ও না না দেখেন ওই যে দাঁড়ায় রয়েছে, ওইভাবে বলতেছে। তো যাক এখন তো মহা বিপদ হয়ে গেল ওরে নিয়ে। আসছে মাত্র 1-2 মাস, এখনই ওর এই অবস্থা। এখন কাকা বা কী করবে? এখন চিন্তা করলো যে না, সকাল যেভাবে হোক, সকাল হইলে ওরা যেভাবে হোক ইমাম সাহেবের কাছে বা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। তো যেই তাদেরই তাই ভাব তাই কাজ নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আপনার কবিরাজের কাছে প্রথমে নিয়ে গেল। দেশের মানুষ দেখবেন একটু কবিরাজ বেশি এরা এসব ব্যাপারে প্রেফার করে। আর ঘটনাটা তো মোটামুটি আগের। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলতেছে যে ঠিক আছে, আমি তো ওকে দেখলাম, আমি আপাতত কিছু তাবিজ দিয়ে দিই, পানি পড়া দিয়ে দিতেছে, আপনি যান, আমি কালকে আসবো আপনার বাসায়। উনি বললো যে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন কবিরাজ গেল, যাওয়ার পরে ওনার যেই ঘরে রাখাল থাকে ওই ঘরে গেল। তো জিজ্ঞেস করতেছে যে এই ঘরে আগে কে থাকতো? বলে যে এটা তো আমার বড় ভাই থাকতো আর তার ওয়াইফ থাকতো, এখন তারা এখানে থাকে না, শহরে থাকে, এর জন্য আমি আমার রাখালকে থাকতে দিছি। বলো আচ্ছা 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 ঠিক আছে, আপনার ছেলে মেয়ে আর আপনার ওয়াইফ কোথায় থাকে? তো বলো ওরা পাশের যে ঘরটা দেখছে এখানে থাকে। বলে আপনি একটা কাজ করতে পারবেন, আপনার ছেলে মেয়েকে আর ওয়াইফকে এখানে নিয়ে আসেন। তখন ওই কাকা বলতেছে যে আমার ছেলে মেয়ে তো আসতে পারবে, কিন্তু আমার ওয়াইফকে তো আনা যাবে না। তখন কবির বলছে কেন, তাই কেন আনা যাবে না? বলে যে উনি তো পুরাই মানে প্যারালাইজড হয়ে গেছে, আর তার মানে জবানও বন্ধ, সে কথাও বলতে পারে না। তখন কবিরাজ বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার কাছে আমাকে একটু নিয়ে যাওয়া যাবে, তার কাছে আমার কিছু কথা জিজ্ঞেস করতে হবে। কাকা ভাবলো যে ওনার কাছে যাবে, ও সমস্যা হয়েছে রাখালের, যাবে আমার বউর কাছে, যে কবিরাজ সাহেব সমস্যা তো আমার ওয়াইফের হয়নি, সমস্যা তো রাখালের। তখন কবিরাজ সাহেব বললেন আপনি আমাকে একটু নিয়ে চলেন, আপনি গেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, কবিরাজ সাহেবকে আপনার কাকা নিয়ে গেল তার ওয়াইফের রুমে। তো যায় তো দেখলো সে পুরাই বিছানায় শোয়া, সে কথাও বলতে পারে না। তো উনি তার মাথায় হাত রেখে কী জানি কবিরাজের যেই কি একটা বা ওদের মন্ত্র আছে পড়লো, পড়ার পর বলতেছে যে এখন আপনি কেমন আছেন? তো সবাইকে অবাক করে দিয়ে তখন মানে কাকার যে ওয়াইফ কাকি, সে বললো আমি ভালো আছি। সবাই তো অবাক যে এত বছর হয়ে গেছে, প্রায় 10-12 বছর সে কথা বলতে পারে না, আজকে কথা বললো, কারণটা কি?
পরে কবিরাজ সাহেব বললো যে এই জিনিসটা আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, উনিই ভালো বলতে পারবে, আর ওনার মুখ থেকে যদি আপনি শুনেন সেটাই বেস্ট। আমি বললে হয়তো বা আপনাদের বিশ্বাস হবে না। আর এটা যদি এখনই আপনারা সব কিছু ঠিকঠাক না করেন, যে জিনিসটা আপনাদের চারিদিকে ঘুরতেছে, এটা আস্তে 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 আপনাদের সবাইকে মেরে ফেলবে। এটা শোনার পর তো কাকা অনেক ভয় পেয়ে গেল, চিন্তা করলো যে কি ব্যাপার, এত ডেঞ্জারাস জিনিস এটা। পরে কাকি পুরা কাহিনী বললো যে যে বললাম যে পাশের যে ঘরটা যেখানে রাখাল থাকে, এখানে তার ভাই থাকতো, তার ওয়াইফ থাকতো। তো এই বড় কাকার যে ওয়াইফ যে প্যারালাইজড, উনি ওনার ছোটো ভাইয়ের বউকে দেখতে পারতো না, সারাদিন ঝগড়া লেগেই থাকতো। হ্যাঁ, তো একবার চিন্তা করলো এত এই ঝগড়াঝাটি হয়, ওরে এখান থেকে যেভাবে হোক আমার তো তাড়াইতে হবে, সম্পত্তিরও কিছু ব্যাপার ছিল। তো উনি কী করলো, উনি ব্ল্যাক ম্যাজিকে আশ্রয় নিল এক কবিরাজের মাধ্যমে। তো কবিরাজটাও তেমন একটা ভালো ছিল না, মানে মাত্র সে এইসব দিকে কবিরাজ শিখতেছে। তো কি হইলো, এক সময় তার ব্ল্যাক ম্যাজিকটা তার উপরেই প্রয়োগ হয়ে গেল। কিভাবে হইলো, কারণ আমি বললাম যে কবিরাজটা তেমন ভালো ছিল না, সে সব কিছু পরিপূরকভাবে শিখেনি তখনও। তো এই একটু ভুলের জন্য কাকির উপরে, বড় কাকির উপরে যে প্যারালাইজড হয়ে গেছে, তার উপরে এই কালো জাদুটা চলে আসলো, এবং তার বংশটা আস্তে আস্তে নির্বংশ হয়ে যাবে যদি তারা এই ব্ল্যাক ম্যাজিকটা না কাটায়। কারণ সে জানে সে কারে দিয়ে কালো জাদুটা করাইছে। ওর পুরো কাহিনী সে বলল কাকি। তো কাকা বললো, তুমি তো কাজটা ভালো করো নাই, তুমি সমস্যা হয়েছে এর জন্য তুমি ব্ল্যাক ম্যাজিকে আশ্রয় নিবা। তো যাই হোক, পরে বললো যে কবিরাজ সাহেব এটা কীভাবে ঠিক করা যায়। পরে ওনাকে জিজ্ঞেস করা হইলো কাকিকে যে আপনি কার দ্বারা করাইছেন এটা। পরে কবিরাজের নাম বললো। তো কবিরাজের সাথে যোগাযোগ করার পরে কবিরাজকে রিকোয়েস্ট করা হলো যে এটা যে করা হয়েছে এটা তো উল্টা আমাদের উপরে এসে পড়ছে, এটা যেভাবে হোক এটা থামাইতে হবে। তো কবিরাজ বলল যে ঠিক আছে, এটা আমি চেষ্টা করব, হয়তো বা হয়ে যাবে। পরে আস্তে আস্তে উনি কিছু রিচুয়াল করলো, করার পর আস্তে আস্তে জিনিসটা মোটামুটি ঠিক হয়ে গেল। কিন্তু এটার একটা রেশ রয়ে যাবে বলতে মাঝে মধ্যেই স্বপ্নে আসবে বা দেখা দিবে, যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু ক্ষতি করবে না, এতটুকু উনি গ্যারান্টি দিয়ে দিল। যাই হোক, এইভাবে করার পরে রাখালটাও সুস্থ হয়ে গেলো। কিন্তু রাখালটা পরে বললো যে কাকা আমি এখানে আর থাকবো না, চাকরি করবো না, কারণ স্বাভাবিক ব্যাপার, এখানে জানের ভয় আছে, আর বয়স তার অল্প, ভয় পাইছে। পরে কাকাও চিন্তা করলো ঠিক আছে, একটা মানুষকে তো ওইভাবে রেখে লাভ নেই। তোর বলা যে ঠিক আছে বাবা, তাহলে তুমি তোমার যে টাকা পানো আমার কাছে আছে সেগুলো নিয়ে তুমি গ্রামে চলে যাও তোমার। যাই হোক, ঘটনাটা এতটুকুই। এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আসলে আমরা আপনার প্রথম যে ঘটনাটা থাকে সেই পরিপ্রেক্ষিতেই আমরা থাম্বনেলটা করি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আমি আপনাদের আরেকটা বলবো, কাহিনীটা অনেক ছোট, এত বড় না। তো কাহিনীটা আপনার এমন ছিল, তো এক আপনার বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িতে স্বাভাবিক ব্যাপার আপনার অনেক কেনাকাটা থাকে। তো ওনাদের সেদিন ওনাদের ওখানে হাট ছিল না, তো ওনাদের যে হাটে যেতে হবে ওখান থেকে প্রায় আপনার 2-3 কিলোমিটার দূরে। তো তাদের হাটে, তাদের বাজারে যেসব পাওয়া যাবে তো সেগুলো তো কিনবে, পরে তারা ওই 2-3 কিলোমিটার দূরে হাটে যাবে বাকিগুলো কিনতে। তো তখন ছিল আপনার বর্ষাকাল, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বাবা ছেলে দুজন বেরোইলো বাজার করার জন্য। তো তারই মেয়ের বিয়ে, তো তারা তাদের বাজারে গিয়ে টুকটাক সদাইপাতি কিনলো মোটামুটি। এখন তাদের তো ছাগল কিনতে হবে। এখন যেহেতু হাটের দিন না, আপনারা জানেন গ্রামে হাটের দিন হলে এগুলো উঠে, এছাড়া নর্মালি আগে এগুলো পাওয়া যেত না। এখন হয়তো বা আপনার হাট সপ্তাহে 2 দিন বসে, বা আপনার হাট ছাড়া এগুলো পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় আর কি, প্রায় ঢাকার মতো হয়ে গেছে। যাই হোক, তো এখন বাবার ছেলে চিন্তা করতেছে এখনও তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে, আমাদের এখনও 3-4 কিলো দূরে যে হাটটা আছে ওই হাটে গিয়ে আমাদের ছাগল কিনতে হবে, এখন কি করা যায়।
আর ছাগল আজকে না কিনলেই না, যেহেতু কালকে সকালেই অনুষ্ঠান, সো আমাদের তাড়াতাড়ি করতে হবে। তো ওখান থেকে তারা রিক্সা নিল, রিক্সা নিয়ে যাইতেছে ওই হাটে। তো 1-2 কিলো আপনার যাওয়ার পরে দেখলো যে একটা ছাউনির মধ্যে এক বুড়ি 3টা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলেটা বললো, বাবা ওই একটা বুড়িমা দেখা যায়, উনি 3টা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করবো উনি বিক্রি করবে নাকি। যদি এখানে হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে তো আর কিছু করার না, আমাদের হাটে যাওয়াই লাগবে, আর সন্ধ্যাও হয়ে যেতেছে। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জিজ্ঞেস করো। তো রিক্সা থামলো, রিক্সা থামার পরে উনি রিক্সা থেকে নেমে বুড়িমাকে জিজ্ঞেস করলো যে বুড়িমা, আপনি কি ছাগলগুলো বিক্রি করবেন? তো বুড়িমা বললো, হ্যাঁ আমি তো বিক্রির জন্যই এখানে দাঁড়ায় রয়েছি, আর তোমরা আসবা আমি জানি। তখন ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমরা আসবো উনি জানি মানে কি। তো উনি আর এত জিজ্ঞেস করলো না তাকে, হয়তো বা বুড়ি মানুষ বলতেই পারে, বয়স হয়ে গেছে। তো উনি বললো যে আমাদের তো ছাগল 3টা লাগবে না, আমাদের 2টা হইলেই হবে, তো আরেকটা আপনি তাহলে রেখে দেন। তো বুড়িমা বললো, না নিলে 3টে নিয়ে যাও, আমি একটু কমায় টমায় রাখবো। তো ওনার বাবা রিক্সা থেকে নামলো, নামে ছাগলগুলো দেখলো, দেখে তারও পছন্দ হইলো। তো চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, তাহলে ছাগল 3টা দাম দর করে ওনারা নিল। এখন ছাগল নিবে কীভাবে, কিন্তু বৃষ্টি বেড়ে গেছে, এখন বৃষ্টিতে তো ছাগল নেওয়া যাবে না, বৃষ্টি কমলে তারপরে হয়তো বা ছাগল নেওয়া যাবে। তো বুড়িমা বললো, সমস্যা নেই, আপনারা রিক্সায় যান, আমি ছাগল পৌঁছানোর ব্যবস্থা করতেছি। তো বললো যে আপনি কীভাবে দিবেন? কোনো সমস্যা না, আপনার রিক্সায় উঠেন, আমি দেখেন আমি আসতেছি আপনাদের পেছন পেছন। তো এটা বলার পরে ওনার রিক্সায় উঠলো। রিক্সা কিছু দূর যাওয়ার পরে যখনই ছেলে পেছন দিকে তাকাইলো যে বুড়িটা আসতেছে কি না, উনি দেখলো বুড়িটা 3টা ছাগল সহ আপনার প্রায় মাটির থেকে 3-4 ফিট উপর দিয়ে ভাইসা ভাইসা আসতেছে। এটা দেখার পর তো আর মনে করেন যে ওই ছেলেটার আর নিজের মধ্যে নাই, তাড়াতাড়ি তার বাবাকে ডাকলো, বাবা দেখো রিক্সার পেছনে তাকায় দেখো, ওই বুড়িটা 3-4 ফিট উপর দিয়ে ছাগলগুলো নিয়ে আসতেছে। এইটা দেখার পর তো ওই তার বাবার তার অবস্থা খুবই খারাপ অবস্থা। তাড়াতাড়ি তারা বলতেছে রিক্সাওয়ালাকে, তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও। তারা বুঝে গেছে যে তারা একটা খারাপ জিনিসের পাল্লায় পড়ে গেছে, তাড়াতাড়ি রিক্সা চালাইতেছে, কিন্তু আসলে বৃষ্টি তো তেমন যেতে পারতেছে না রিক্সাও। তারপরে তারা কী করলো, রিক্সার থেকে নাইমা আপনার দৌড় দিল, কারণ তাদের বাঁচতে হবে। তো তখন ওই যেই আপনার বুড়িটা আপনার অনেক জোরে বলতেছে, কি ব্যাপার, কই যাস, ছাগল নিবি না? এই যে 3টা ছাগল, এই ছাগলগুলো তো তোদের, ওরা নিয়ে যায়, এটা বলতেছে। যখনই ওদের সীমানায় ঢুকে গেছে, ওদের গ্রামের সীমানায়, তখনই আপনার মাগরিবের আজান দিছে। মাগরিবের আজান দেওয়ার পর তারা কী করছে, সীমানায় ঢোকার পরে তাদের পেছনে তাকাইছে, পেছনে তাকায় দেখে যে না আছে ছাগল, না আছে বুড়ি, কোনো কিছুই নেই। তো এইটা দেখার পর তো তারা খুবই ভয় পেয়ে গেছে। তারপর তাড়াতাড়ি তারা বাসায় গেল। তো বাসায় যাওয়ার পরে সবাই কাহিনিগুলো খুলে বললো যে আজকে এরকম এরকম কাহিনী হয়েছে। তো যাই হোক, এটা একটা সত্য কাহিনী আমি আপনাকে বললাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের গল্পগুলো কাহিনীগুলো আপনারা পুরোপুরি শোনার চেষ্টা করবেন, কারণ আসলে আপনারা পুরোপুরি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন কাহিনী থেকে কোন কাহিনীটা বেস্ট, এটা আমরা আশা করি। আর যেহেতু আমরা নতুন, আমাদেরকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আপনার আর কি বলবো, আর তো কিছু বলার নাই আজকের মতো। যাই হোক, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুদৃষ্টি দেখবেন। কোনো কিছু বলার থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেটা ঠিক করার। আর আমরা বেশি লং স্টোরি বা লং এপিসোড করি না এর জন্য, কারণ অনেক সময় দেখা যায় মানুষ বিরক্ত হয়ে যায় শুনতে শুনতে, তাই ছোট স্টোরি খুব বলি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।